ইরফান মায়রার পিঠ তার বুকে লাগিয়ে বসায়। এরপর মায়রার কাঁধে থুতনি রাখে। দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদু স্বরে বলে, স্টুপিড, বড় হও, নয়তো আরও ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরের লাইটটা অফ করে দেয়। বাঁ হাতে মায়রার মাথার ওপর থাকা হিজাবটা নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয় দৃষ্টির সামনে। ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বাঁ হাতে মায়রার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মায়রার গলার ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা চুমু খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মায়রা কারেন্ট শক খাওয়ার মতো করে ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি, জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মায়রার কাঁধে তার থুতনি ঠেকিয়ে দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু স্বরে বলে, আর কখনো অপরিচিত কারোর সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা মিনমিন করে জিজ্ঞাসা করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চেনেন? ইরফান গাড়ি সাইড করে। এরপর দুই হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোশ্চেনের আনসার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে? মায়রা উত্তর করে না। এই লোক তার কোশ্চেনের আনসার দেয় না, সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভুরু কুঁচকে বলে, কিছু আক্স করেছি। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। এরপর মায়রার হাতটা টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার গালে হাত ডুবিয়ে মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ফিডব্যাক, ইউ নো, আই এম ভেরি থার্স্টি। আবছা অন্ধকার, আবছা আলোয় সমন্বয়ে ইরফান আর মায়রা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মায়রা তার লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। মায়রা নড়াচড়া করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দুই হাতে ইরফানের বুকের কাছের শার্টটা আঁকড়ে ধরে ইরফানের বুকের ডান গাল ঠেকিয়ে হঠাৎ ফুঁপিয়ে উঠল। ইরফান বিচলিত হয়, মায়রার মাথা ওঠাতে চায়। মায়রা মাথা ওঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? ডোন্ট ক্রাই। কিছু করছি না। কথাটা বলেই ডান হাতে মায়রার গাল স্পর্শ করে চুলগুলো খুলে গিয়েছে। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুজল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মায়রাকে। গালের সাথে পানি লেপ্টে রয়েছে। ইরফান ডান হাতে মায়রার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মায়রা বাঁ হাতে ইরফানের হাত ঝাড়া দেয়। ইরফান তব্দা খেয়ে যায়, চোখ নামিয়ে নেয়, বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা ইরফানকে ওভাবেই ধরে রাখল। ইরফানের বুক থেকে মাথা ওঠালো না। মাথাটা একটুখানি উঁচিয়ে কান্না মাখা গলায় বলে, আপনি হার্টলেস। 2 দিন পর পর আমাকে ভুলে যান, পাষাণ লোক। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়রার কথা শুনল। মায়রার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মায়রা চোখ বুজে ইরফানের বুকে মুখ গুজল। ইরফান মায়রাকে টেনে মায়রাকে তার মুখোমুখি করে ঠান্ডা গলায় বলে, কান্নার কারণ এটাই? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে অ্যাভয়েড করে সে বলেছে সে কাঁদছে। ইরফান ব্যাপারটা ধরতে পেরেছে। বুঝতে পেরেই মায়রা দ্রুত চোখ খিঁচিয়ে নিয়ে বলে, আমি বাড়িতে যাব। ইরফান গম্ভীর মুখে মায়রার মুখপানে চেয়ে রইল খানিক। কানের পিঠ পেরিয়ে মায়রার চুল ভাঁজে 4 আঙ্গুল চালিয়ে ঠোঁট বাঁকায় সামান্য। বাঁ হাতে মায়রাকে তার দিকে আরেকটু টেনে নিয়ে মৃদু স্বরে বলে, ইউ আর এ রিয়েলি স্টুপিড গার্ল, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথাটা শুনেই মায়রা চোখ মেলে তাকায়। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ফোঁস-ফোঁস করতে করতে একদম ইরফানের মতো করে বলে, আই হেট ইউ মিস্টার। ইরফানের চোয়াল ঝুলে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার পানে। মায়রা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মিটিমিটি হাসল ইরফানের রিয়াকশন দেখে।
কিন্তু সে ইরফানকে জড়িয়ে ধরেছে। খেয়াল করতেই ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করেই পাশের সিটে বসতে চায়। এই জন্য একটু সরতে নিলেই ইরফান মায়রার ডান হাতে একটা টান দিয়ে নিয়ে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা হতভম্ব। ইরফান মায়রার গলায় তার ডান হাত আলতো করে স্লাইড করতে থাকে। বাঁ হাতের মুঠোয় মায়রার দুই হাত আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার দুই হাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে রাখে। ডান হাতে মায়রার মুখ উঁচু করে। মায়রা চোখ বুজে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধ হয়। দুই হাতে মায়রার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান ওইভাবেই ঠান্ডা গলায় বলে, স্টুপিড গার্ল, হেডকে লাভে কনভার্ট করে নিব, ডোন্ট ওয়ারি। শুদ্ধ খাবার টেবিলে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। ত্রিনা বেগম সামিয়াকে বলেন শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামিয়া মাথা নাড়িয়ে বলে, তুমি দাও ত্রিনা আম্মা। ত্রিনা বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা তোর? 2 দিন পর ওর ঘরে গিয়ে বসে থাকবি, এখন 2 মিনিটের জন্য সামনে যেতে পারিস না? যা খেতে দে আমার ছেলেকে, অপেক্ষা করছে, আমার শরীরটা ভালো লাগছে না। সামিয়া ঢোক গিল। মেয়েটা ভীষণ লাজুক স্বভাবের। ত্রিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বলেন, খাবার দে যা, আর একবার দোনমনা করলে থাপ্পড় খাবি। ত্রিনা বেগমের শাসনে মেয়েটি চুপসে যায় আর চোখে একবার শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধ হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে, মাথা নিচু তার, তবে একটু পর পর গা দুলিয়ে হাসছে। সামিয়া বেশ কিছুক্ষণ শুদ্ধের দিকে তাকিয়ে রইল। শুদ্ধ কিছু কথা কানে আসে, ওই না না প্লিজ। কথাটা শুনেই সামিয়া ফিক করে হেসে দিল। শুদ্ধর হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সামিয়াকে তার দিকে চেয়ে হাসতে দেখে ভুরু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়। শুদ্ধ তাকানোর সাথে সাথে সামিয়া চোখ সরিয়ে নিয়েছিল। মেয়েটি লজ্জা পেয়েছে। শুদ্ধ কথা বলা শেষ করে গা টান দিয়ে তার মাকে ডাকলে সামিয়া এগিয়ে এসে বলে, আপনার আম্মা আমাকে খাবার দিতে বলেছে, তার শরীর ভালো না। শুদ্ধ সামিয়ার দিকে একবার তাকালো, এরপর কিছু না বলেই চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। সামিয়া বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখল। ত্রিনা বেগম ওই কথাটা যে কথার কথা তাকে বলেছিল, যেন সে শুদ্ধকে খেতে দেয়, এটা সামিয়া বুঝেছিল, কিন্তু মুখ ফসকে শুদ্ধকে বলে দিয়েছে। শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে তোমার? ত্রিনা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকায়। ছেলের চিন্তিত মুখখানা দেখে বলেন, কিছু হয়নি তো আমার। তোর কি হয়েছে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ওই মেয়েটা যে বলল তুমি অসুস্থ। ত্রিনা বেগম কপাল চাপড়ালেন। এই সামিয়াকে নিয়ে আর পারে না। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আমার কিছু হয়নি রে বাবা, ঘুম পেয়েছে আমার, তুই খেয়ে নে, দুপুরেও তো বাইরে কি খাস না খাস। শুদ্ধ তার মাকে দেখে বুঝলো আসলেই তার মা সুস্থ। তাই আর কথা না বাড়িয়ে ঘরের লাইটটা নিভিয়ে দরজা ভিড়িয়ে বাইরে চলে গেল। শুদ্ধ সামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমার মায়ের অসুস্থতা নিয়ে মশকরা করছো? আর একদিন এমন দেখলে থাপড়ে বয়রা বানিয়ে দিয়ে ফেলবো একেবারে। সামিয়া মাথা নিচু করে রাখে। সে তো মিথ্যা বলেনি, কিন্তু ত্রিনা বেগমের বলা কথাটা মিথ্যা জেনেও ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলে, জি দুঃখিত। শুদ্ধ নিজে নিজেই টেবিলের উপরে রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। সামিয়া এগিয়ে এসে বলে, আপনি বসুন, আমি দিচ্ছি। শুদ্ধ বিরক্ত হলো। ইদানিং মেয়েটা তাকে তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুবই আনইজি ফিল করে। ছেলেটা কোনো উত্তরই করল না। সামিয়া এক পাশে দুই হাত একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো চুপচাপ খেয়ে বেসিংয়ে হাত ধুয়ে নিল। এরপর কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছুর শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে।
পিছু ফিরে 2 পায়ে এগিয়ে আসলে দেখল সামিয়া মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। শব্দ পেয়েছে মানে পড়ে গিয়েছে? এত বড় মেয়ে পড়লো কেমনে? সামিয়া ওঠার চেষ্টা করছে। বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি কোমরে ব্যথা পেয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে কিছু দেখে জিহবায় কামড় দেয়। সে যখন ফোনে কথা বলছিল তখন ধান্দায় কখনো গ্লাস থেকে যেন পানি ফেলে ফেলেছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। আর বুঝলো এই মেয়ে তার ফেলা পানিতেই পিছল খেয়ে পড়ে গেছে। শুদ্ধর হাসি পেল, নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। সামিয়া লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। শুদ্ধ একটু পর নিজেকে দমিয়ে নিল। এভাবে হাসা ঠিক নয়, কিন্তু এতেও ঠিক ভুল বলে মনে থাকে নাকি? মেয়েটাকে উঠতে পারছে না দেখে সামিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েও দ্রুত হাতটা সরিয়ে আনলো। আয় হায়, করছিলটা কি? তার ফাড়া পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তারই তো বুক ফাটে। সামিয়া শুদ্ধর হাত বাড়ানো চোখে পড়েছিল। সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা অবাক হয়ে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওগো আমার সুস্থ মা, বেরিয়ে এসো, তোমার মেহমান পড়ে গিয়েছে, এসো এসো। সামিয়া অবাক হয়ে শুদ্ধের দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে তার ঘরের দিকে চলে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে সামিয়াকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে গেলেন। শুদ্ধর কানে আসলো মায়ের কথা, কিভাবে পড়লি, দেখে চলবি না? শুদ্ধ হাসলো, তার মা তো জানে না তার মহান ছেলের জন্য বেচারি মেহমান ঠাস হয়ে গিয়েছে। ভাবনার মাঝেই শুদ্ধর ফোনে কল আসে। অন্তরার নাম্বার দেখে শুদ্ধ ভুরু কোঁচকালো। বেশি না ভেবে কলটা রিসিভ করে। কিছু বলার আগেই ওপাশ থেকে অন্তরা ভাঙা গলায় বলে, শুদ্ধ, একটু দেখা করতে পারবি? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কোন সুখে? রাত বাজে 9টা, বাইরে গেলে একমাত্র আমার বইয়ের জন্য যাব, নয়তো নেভার। অন্তরা ভুরু কুঁচকে বলে, ফাইজের বোন তো এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে। তোর মতো বাদরের গলায় ফারহা মুক্তটাকে কেন ঝুলাতে চাইছে এটাই তো বুঝলাম না। শুদ্ধ ইনোসেন্ট মুখ করে বলে, কি? ফারহা মুক্ত? ইম্পসিবল, ও সাক্ষাৎ ডাইনি, আমার সেকেন্ড মা। আমায় মারাত্মক জ্বালায়। কই একটু বিয়ের আগে থেকে স্বামীর সেবা করার প্র্যাকটিস করবে, তা না করে শুধু ডাইনিদের মতো দেমাগ দেখায়। বিয়ে না করতেই জীবন আমার তেনা তেনা ফেনা ফেনা সব করে দিচ্ছে ইয়ার। অন্তরা এত দুঃখের মাঝেও হেসে ফেলল শুদ্ধর কথায়। অতঃপর বলে, ভাই, আমি একটু দুঃখ প্রকাশ করতে কল করলাম। তুই আমারে হাসিয়েই মারবি নাকি? তুই সবার জীবন তেনা তেনা করিয়ে দিয়ে এইসব বলছিস? লাইক সিরিয়াসলি? শুদ্ধ নিজেও একটু হাসলো। একটু পরেই মুখটা ইনোসেন্ট বানিয়ে তারপর বলল, আমার নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ, খুব। এত নিষ্পাপ বাচ্চা যে 5 বছরের বাচ্চাও তোকে দেখে আফসোস করবে। তারা এত ছোট হয়েও আমাদের শুদ্ধের মতো নিষ্পাপ হতে পারলো না কেন? শুদ্ধ ভোঁতা মুখ করে রইল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফানের সাথে দেখা হয়েছিল। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, খাইছে রে, কয়টা থাপ্পড় খেলি? আমি যদিও ভার্সিটিতে একটু ট্রাই করলাম তোকে থাপ্পড় খাওয়ানোর, তুই তো পালালি। যাক, এখন তো খেয়েছিস। বলছি, ভালো মতো খেতে পেরেছিস তো? পেট ভরেছে? অন্তরা বিরক্ত হলো। শুদ্ধ হাসলো। অতঃপর এসব রেখে সিরিয়াস হয়ে বলে, কাহিনী বল। মায়রাকে নিয়ে বলা ইরফানের কথাগুলো ভেবে অন্তরার চোখ জোড়া ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফানের মায়রাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতেই অন্তরা কেমন যেন দম বন্ধ লাগলো। একটু চুপ থেকে নাক টেনে বলে, তোর ভাইয়ের কি একটুও মায়া দয়া নেই রে শুদ্ধ? এতদিন ভাবতাম মনই নেই, কিন্তু বউকে নিয়ে যে সিরিয়াস, এখন বুঝলাম মন আছে। কিন্তু অন্যরা কি মানুষ না? তোর ভাই এত আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বলতো?
শুদ্ধ চুপ করে শুনল, কোনো উত্তর করল না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলে, আমি তো বলছি না তোর ভাইকে, তাকে আমাকে ভালোবাসতেই হবে। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেসব তোর ভাই কেন ঠিক করবে? শুদ্ধ এবারেও কিছুই বলল না। মুখটা মলিন তার। সে কি করবে? তার হাতে তো কিছুই নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলে, আমার ওই মায়রাকে খুন করতে ইচ্ছে করছে রে শুদ্ধ। আমি এতদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মানলেও কাউকে ভালোবাসবে না, কিন্তু ও কিভাবে কাউকে নিয়ে এতটা ডেসপারেট হতে পারে? ওকে মায়রাকে নিয়ে এত ডেসপারেট দেখে আমার দম বন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়েও অনেক ছোট, কিন্তু ওকে সহ্য করতে পারছি না। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখ। ইরফান মায়রার ব্যাপারে ভীষণ সিরিয়াস। আর ও কেমন সেটা নতুন করে তোকে চেনাতে হবে না আমার। এইসব রেখে একটা ঘুমের ঔষধ খেয়ে কড়া ঘুম দে। অন্তরার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড, সেটাও ভুলে গিয়েছে। বন্ধুত্বের কথা ভেবেও তো আমার সাথে দুটো ভালো কথা বলা যায়। ভালো না হয় নাই বাসলো, বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানের হয় না? ও কেন এমন? শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে, এরপর চাপা শ্বাস ফেলে বলে, ও নিজেকে এক্সপ্লেন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ওর ডিস্টার্ব থাকার ব্যাপারটা আমি খেয়াল করেছি। ছোট থেকে একসাথে আসি, একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখে বলার মানুষ নয়। সব জেনেও এইসব বলছিস কেন? অন্তরা নীরবে কাঁদল। এরপর বলে, ইরফানকে আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ। আমি শুধু চাই ও আমার সাথে দুটো কথা বলুক, আমাকে ক্ষমা করুক। শুদ্ধ মৃদু স্বরে বলে, বলবো। কান্না থামা মেরি মা। তোর বৌমাকে একটু শেখাতো কিভাবে স্বামী সেবা করতে হয়। অন্তরা নাক টেনে বলে, বিয়ে কবে করবি? শুদ্ধ একটু আনমনা হয়েই বলে, মাকে কিভাবে ম্যানেজ করব সেটাই ভাবছি। বলবো তো অবশ্যই, একটু টাইম নিচ্ছি। প্যারা নেই, মা আমার বহুত ভালা, ছেলের পছন্দ ফেরাবে না, কিন্তু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে ইয়ার। অন্তরা মুখ বাঁকিয়ে বলে, তাহলে ফারহাকে ভুলে যা। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল। মা আর ফারহা দুজনই আমার ঘরেই থাকবে। বাল কই একটু সাহস দিবি, তা না উল্টো বেয়াদ্দপ মার্কা কথা বলছিস। অন্তরা হাসলো। তাদের মাঝে এক খাঁটি প্রেমিক হচ্ছে শুদ্ধ। ভার্সিটি লাইফ থেকে জান প্রাণ দিয়ে একজনকেই ভালোবাসে। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নাসিম আর অন্তরা এই কথাটা জানতো, ফাইজকে জানায়নি। ফাইজের বোন ফারহা। এই জন্য শুদ্ধ সবসময় তাকে আর নাসিমকে বলতো সে মধ্যবিত্ত, তার জন্য ফারহা নয়। কিন্তু যখন শুদ্ধ সেটেলড হয়, সে নিজেই ফাইজকে বলেছিল। ইরফানকে বলতে গিয়েছিল। ইরফানের আনসার ছিল, আই নো এভরিথিং। শুদ্ধর মাথায় হাত। শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে, শালা বর-বউ দুটোই সিসিটিভি। ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মায়রা তার সাথেই আছে। ইরফান মায়রাকে নিয়ে একটা শপিং মলে যায়। মায়রার হাত তার হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলিয়ে একটা গ্রিন কালারের জামা চুজ করলো। এরপর জামাটি নিয়ে মায়রার সামনে নিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মায়রা এইসব জায়গায় কখনো আসেনি, কেমন যেন অস্বস্তি লাগছে তার। আমতা আমতা করে বলে, আমি বাইরে চেঞ্জ করতে চাই না। ইরফান ভুরু কুঁচকে তাকায়, মৃদু স্বরে বলে, হোয়াই? মায়রা কি বলবে বুঝতে পারে না, মিনমিন করে বলে, বাড়ি চলুন। ইরফান গলা নামিয়ে বলে, ওকে, গাড়িতে এসো, চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রায়াল রুমের দিকে চলে যায়। ইরফান দুই হাত প্যান্টের পকেটে রেখে মায়রার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝেই মায়রা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। হাঁটুর নিচ পর্যন্ত গ্রিন কালারের গোল জামা,
সেম কালারের একটা চুড়িদার পাজামা, সাথে ওড়না মাথায় দেওয়া। মায়েরা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে, মাথা নিচু তার। মায়েরার পায়ে কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেওয়া এক জোড়া ব্ল্যাক কালার জুতা। ইরফান মায়রার আলতো পায়ে হেঁটে আসা গভীর মনোযোগ দিয়ে দেখে। তার মনে হলো মেঝে ব্যথা পাবে, এই জন্য মায়রা এত আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটাই বিরক্ত নয়, বরং ভালো লাগা কাজ করলো। দৃষ্টি ওপরের দিকে তুলে তাকায়, মাথা নিচু করে তার দিকেই এগিয়ে আসছে মেয়েটি। ইরফানের ঠোঁটের কোণে হাসি ফুটল, বিড়বিড় করলো, মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার। কয়েক সেকেন্ড পেরোতেই হঠাৎই ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে দুই চোখে ক্রোধ জমা হয়, চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার থেকে 2 হাত দূরত্বে মায়রার দিকে এগিয়ে যাওয়া একটি ছেলেকে দেখে। বড় বড় পা ফেলে বা হাতে মায়রাকে টেনে তার বাম পাশে এনে মায়রার মাথার পেছনে হাত দিয়ে তার বুকের বাঁ পাশে মায়রার কপাল চেপে ধরে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে ছেলেটির সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনে কাচের টেবিলের ওপর ভারী কাঁচ ছিল। ছেলেটি সেই কাচের ওপর মুখ থুবড়ে পড়ে, কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছেলেটির আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছু সময়। সামনের কাচকে টার্গেট করেই ইরফান ছেলেটিকে ফেলেছে। আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে। ইরফান ভাবলেশহীন। মায়রা মাথা ওঠাতে চাইলে ইরফান মায়রার কোমর ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা দ্রুত মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে চাইলে ইরফান 2 হাতে মায়রার গাল চেপে মৃদু স্বরে বলে, ডোন্ট লুক। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মায়রার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে বলে, সাইজ ঠিক আছে? মায়রা এইসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, পেছনে কি হয়েছে? ইরফান পেছনে একবার তাকালো। ছেলেটির মুখ পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার পানে চেয়ে মৃদু স্বরে বলে, নাথিং। এরপর মায়রার কোমরের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা ঢিল হয়েছে নাকি টাইট। মায়রার ইরফানের হাত আঁকড়ে ধরে বলে, কি করছেন? ঠিক হয়েছে তো? ইরফান আর কিছুই বলল না। মায়রার পেছনে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, গো। মায়রা পেছনে তাকাতে মাথা ঘোরাতে চায়, তার আগেই ইরফান পেছনে দিয়ে মায়রার কপালে হাত দিয়ে মায়রার মাথা তার বুকে চেপে ধমকে বলে, স্টুপিড, আমাকে রাগিও না, যেতে বলেছি আমি। মায়রা অসহায় চোখে তাকালো। এই লোকটা এমন কেন? কি হয়েছে পেছনে? সবার কথা শুনে তো মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে, কিন্তু কিভাবে? কিছু ভাঙার আওয়াজও পেয়েছে। ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, গো। মায়রা এগিয়ে যায়। ইরফান মায়রার পিছু পিছু। মায়রা এগিয়ে যায়। ইরফান মায়রার পিছু পিছু। ছেলেটি মায়রার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল, সাথে ইচ্ছা করে মায়রাকে ধাক্কা দিতে চাইছিল। ছেলেটির সামনে বরাবর আয়না থাকায় কোনো কিছুই ইরফানের চোখ এড়ায়নি। ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে কাতরানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাস্টার্ড। ইরফান মায়রাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করিয়েছে মূলত মায়রাকে রিল্যাক্সে খাবার খাওয়ানোর জন্য। প্রায় সকাল থেকে কলেজ ড্রেস পরেছিল, আর মায়রা শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মায়রাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মায়রার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। মায়রা আশেপাশে চোখ বোলায়। খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং করা। মায়রার শপিং মলের ঘটনাটা মাথা থেকে বের করতে পারছিল না, তবে এখানে এসে তার মনটা ভালো হয়ে গেল। ইরফান মায়রাকে নিয়ে এক কোনায় গিয়ে বসে। মায়রাও চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে বসে। ইরফান মায়রাকে জিজ্ঞাসা করলো না, নিজে থেকেই মায়রার জন্য হাঁসের মাংস দিয়ে বাসমতি চাউলের ভাত দিতে বলে ওয়েটারকে। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। মায়রার ভীষণ প্রিয় হাঁসের মাংস। মায়রার মনে প্রশ্ন জাগে,
লোকটা কি জানে তার হাঁসের মাংস পছন্দ? দুপুরেও না খেয়ে তার পেট একদম ফাঁকা। এই খাবারটা ওই যে এই দিন ইরফান তাকে গাড়িতে এনে দিয়েছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারোর সাথে কলে কথা বলছে। মায়রার হঠাৎ ঠান্ডা লাগে। এখানে এসি দেওয়া, সে এসিতে মায়রা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা দুই হাতে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান ব্যাপারটা খেয়াল করতেই বাঁ হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এখানে আশেপাশে কত মানুষ। মায়রা বিড়বিড় করে, ছাড়ুন আমায়। ইরফান মায়রার কথা শুনল না। ফোন টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। দুই হাতে মায়রাকে তার বন্ধনীর মাঝে নিয়ে নেয়। এরপর মায়রার উদ্দেশ্যে মৃদু স্বরে বলে, আর শীত করবে না, ডোন্ট টক। মায়রা ঢোক গিলল। আশেপাশে চোখ বুলিয়ে দেখল, তেমন কেউ তাকায়নি তাদের দিকে। দুই একজন মাঝে মাঝে তাকাচ্ছে। মায়রা লজ্জা পেল, তবে কিছুই বলল না। তার অনুভূতি বুঝতে পারে না, তবে মনটা কি ভীষণ ফুরফুরে লাগলো। তার সত্যি এখন আর শীত করছে না। মায়রার অস্বস্তি হয়েছে ইরফানের কোলে বসে খেতে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলেছে। ইরফান চোখ দেখিয়ে ধমকে থামিয়ে দিয়েছে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়। আশেপাশে আর তাকায়নি। একটা গান শোনা। শুদ্ধ শুদ্ধর কথায় ইরফান বিরক্ত হলো। সে এক মনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশ কণ্ঠে নাসিমের উদ্দেশ্যে বলে, আজ আমার কাকের গলা, মানুষের কোকিলের গলা, তাই আমায় দাম দিচ্ছে না কেউ। নাসিম হাসলো শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো। তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক বলা যায়। কিন্তু এই ইরফানটার হাতে পায়ে ধরিয়ে একটা গান শুনতে হয় তাদের। নাসিম বেঞ্চের দুই পাশে পা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আরে শোনা একটা গান, অনেকদিন পর আবদার করলাম, বন্ধু হই না, শোনা। কোথা থেকে অন্তরা এসে নাসিমের থেকে একটু দূরত্ব রেখে বসে বলে, কি হয়েছে? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাব আর নেওয়া যাচ্ছে না। অন্তরা ইরফানের দিকে আর চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎই একটা গান গেয়ে ওঠে, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনমে জনমে সাথী হব। ইরফান বোধহয় শুনল না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটা গাইল। সবাই বাহবা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে, ও কোকিল কোকিল শোনা, একটা গান শোনা, তোকে আমি তুন্দল বউ কিনে দিব, দু লাইন শোনা নে। ইরফান বিরক্ত হলো। দুঃখের বিষয়, তার মন সায় না দেওয়ায় শেষমেশ সে দুই লাইন গাইল না। সবাই হতাশ হলো। কখনো ইচ্ছে করলে ইরফান একা একাই গায়। শুদ্ধ, ফাইজ কেউ এসে তার পাশে বসলে স্টপ হয়ে যায়। এভাবেই তাদের বেশ কয়েকবার ইরফানের গলায় গান শোনা হয়েছে। সেই দিনের কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতেই ইরফান রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফের ছোট্ট একটা ভিডিও ওপেন করে দেখায় ইরফানকে। শুদ্ধর এই অভ্যাস আছে, অনেক ভিডিওই তার কাছে সেভ আছে। ইরফান কিছুই বলল না, শুধু দেখলো তাদের সবার ভার্সিটি লাইফের ছোট ছোট কাহিনীগুলো। শুদ্ধ ফোনটা পকেটে রেখে বলে, অন্তরার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নে ইরফান, আগের কথা ভুলে যা। ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, ইম্পসিবল। শুদ্ধ অসহায় চোখে চেয়ে বলে, ইরফান, অন্তরা আমাদের ফ্রেন্ড, আগে সব ভুলে যা। অন্তরা ফ্রেন্ডশিপটা নষ্ট হওয়ার জন্যেও কষ্ট পায়। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর শান্ত গলায় বলে, শি ওয়াজ লাইক মাই সিস্টার, বাট সে নিজের হাতে এই রিলেশনটা ডিস্ট্রয় করে দিয়েছে। কথাটা বলে আর দাঁড়ায় না। শুদ্ধ চুপ করে রইল। ইরফানের কথাটা ভাবল, কেন যেন প্রাণহীন হাসল। তার ভীষণ আফসোস হলো। ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই, অথচ সে সাপ, এই ছেলেটা তার কোথাও এক বিন্দুও রাখে না। ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মায়েরা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখল, রাত 11টা।
বেশ অনেকক্ষণ মায়রার মুখপানে চেয়ে রইল ইরফান। এগিয়ে এসে মায়রার কাজ ঘেঁষে দাঁড়ায়। মায়রা নড়ে চড়ে ওঠে। চুলগুলো মুখের ওপরে আসায় মায়রা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মায়রার অবাধ্য চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে মৃদু স্বরে গেয়ে ওঠে, তোকে একারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য। গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগাহানি।